বলছি বাবা, অপু কোথায় বেরিয়েছিল তুমি জানো গো? না, আমি ঠিক বলতে পারবো না, তবে মনে হয় কলকাতায় গিয়েছিল। বলছি কলকাতায় গেছিল? কোথায় গেছিল? শোন না মা, তুই নিজে বোনের সঙ্গে কথা বলে নে। অপু মারে, ডাকছো বাবা? হ্যাঁ বলছি দিদি ফোন করেছে, দিদি তোর সঙ্গে কথা বলতে চাইছে। নে নে নে, ধর 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 নে। হ্যালো, হ্যাঁ দিদি ভাই বল। আমরা আছি সেটা বলবে না বোনকে, বলবে না। বলছি অপু, তুই আজ কলকাতায় কোথায় গেছিলিস রে? দিদি ভাই, তোকে কে বললো আমি কলকাতায় গেছিলাম? এই যে বাবা এক্ষুনি বললো। বলছি তুই কলকাতায় কেন গেছিলিস রে? না না, তেমন কিছু না দিদি ভাই। ওই তো আসলে আমি তো একটাই চাকরির পরীক্ষা দিয়েছি, আর একটা পরীক্ষা দিলেই তো আর চাকরি পেয়ে যাব না, তাই ওই কলকাতায় সরকারি চাকরির পরীক্ষার অফিস আছে না, ওখানে গেছিলাম। এরপর ওই কবে কি পরীক্ষা টরীক্ষা আছে সেগুলো জানতে গেছিলাম, আর ফর্মও তুলতে গেছিলাম। দেখলে দেখলে তো। এক মিনিট জামাই বাবু, আমার আরো কিছু জানার আছে। তোমার বোনকে জিজ্ঞেস করো কি পরে গেছিল, কি রঙের জামা পরে গেছিল, জিজ্ঞেস করো জিজ্ঞেস করো। বলছি শোন না অপু, আর একটা কথা বলছি যে তুই আজকে কি রঙের জামা পরে কলকাতায় গেছিলিস রে? কেন বলতো দিদি ভাই, আমি কি জামা পরে গেছিলাম তুই কেন জিজ্ঞেস করছিস? তুই বল না অপু। এ কি দিদি ভাই ওই আন্টি টু এর ফোন থেকে ফোন করছে কেন? তবে কি আন্টি টু দিদি ভাইকে দিয়ে জোর করে ফোন করিয়েছে? কারণ উনি তখন দত্ত বাড়ির সামনে আমায় দেখে ফেলেছিলেন। এ ভগবান, এবার কি হবে? নিশ্চয়ই দিদি ভাইকে দিয়ে ফোন করিয়ে স্পিকার অন করে সব কথা শুনছে। উফ বাবা, কি করে সবটা ম্যানেজ করব, কি করব এখন? যেটা বলছি জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো। এই অপু, বলছি যে বল না রে, কি রঙের জামা পরে গেছিলিস? আর মানে আন্টি তো আমায় সন্দেহ করছে? এই অপু, বলছি যে বল না রে, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি, কি রঙের জামা পরে গেছিলিস বল না। হ্যাঁ দিদি ভাই, বলছি যে তুই হঠাৎ করে এরকম কেন জানতে চাইছিস রে? না না, আমি তো এমনিই জানতে চাইছিলাম তুই অত দূর গেলি কলকাতাতে ওই সরকারি চাকরির ফর্ম আনতে, তোর তো আবার সাজগোজের ঠিক ঠিকানা থাকে না, হয়তো খারাপ জামা পরেই এলোমেলো ভাবে চলে গেছিলিস, তাই আর কি জিজ্ঞেস করছি, বল না। না রে দিদি ভাই, খারাপ জামা কাপড় কেন পরে যাব বল? আমার ওই যে একটা সাদা মেরুন কালারের কুর্তি আছে না, ওইটা পরে গেছিলাম রে। ও, তুই ওই সাদা আর মেরুন কালারের যে কুর্তিটা, ওটা পরে গেছিলিস? আচ্ছা হ্যাঁ রে দিদি ভাই। কথা বলছি। বলছি কি অপু, শোন না, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, ছোট ঠাকুরপোর বিয়েতে দেখা হবে। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ, উফ, খুব বাঁচা বেঁচে গেছি। মনে হয় আন্টি টু বাড়ি গিয়ে বলে দিয়েছে আমাকে দেখেছে, বাবার মতো কাউকে দেখেছে, আর তাই শিওর হওয়ার জন্য ফোনটা করেছে। ওরে বাবা রে, সর্বনাশ! তার মানে কি আন্টি ওয়ানা ওখানে ছিল? আচ্ছা, ওই আন্টি টু মোনালিসা দত্তর বাড়ি গিয়েও আমার কথা জিজ্ঞেস করেনি তো?
যতই আদর করে তোকে এসব খাওয়াই না কেন, তোর জীবনটা ছাড় খাড় করে দেওয়াই আমার আসল লক্ষ্য রে দীপু। তুই যে ওই অবলা মুখার্জির নয়নের মণি, আর অবলা মুখার্জির নয়নের মণিকে উপড়ে ফেলতে পারলে তবেই না আমার শান্তি। ই বাবা, আমার না উঠতে একদম দেরি হয়ে গেছে। এবারে দীপুকে আমি খাওয়াবো। কিন্তু আমি যে আর খেতে পারছি না, সকাল সকাল এত খাওয়া যায় না মা। ওরে খাওয়া না গেলেও খেতেই হবে। তোর বাপ ঠাকুরদা খেয়ে এসেছে, এখন তোর পালা। তোর দাদারাও এসব খেয়েছে রে দীপু, আর এবার যদি তুই না খাস তাহলে আখেরে তোরই লস। সারাটা দিন ওই হরি মটর মানে ওই উপোস করে থাকতে হবে আর কি সারাটা দিন। বেশ হবে। আহারে, এরকম ভাবে বলিস না। চিন্তা করিস না ভাই আমার, তোর জন্য আমরা ঠিক খাবার ম্যানেজ করে আনবো। হ্যাঁ রে ছোটদা ভাই, আমরা ঠিক তোর জন্য লুকিয়ে খাবার নিয়ে আসবো। এই সবকটা ফিস ফিস করে দীপুকে কি পট্টি পড়াচ্ছিস রে? মাসিমণি, কি পট্টি পরাবো বলো তো? আসলে ছোটদা ভাই তো অনেকক্ষণ না খেয়ে থাকতে পারে না, আর খালি পেটে থাকলে তো পিত্তি পড়ে যাবে, তাই আর কি। না গো দিদি, আমার মনে হয় ওরা লুকিয়ে লুকিয়ে দীপুকে কাবাব খাওয়ানোর কথা বলছে। না না, ওটি হচ্ছে না। নিয়মটা নিয়মই। আর এই অবলা মুখার্জির বাড়িতে না নিয়মের কোনো অন্যতা হবে না। ব্যাস হয়ে গেল। হয়ে গেল মানে? সব নিয়মের তো একটা কারণ আছে, নাকি যুগের সাথে সাথে আচার অনুষ্ঠান সব ডাকে তুলে দেবে? আমার বাড়িতে নিয়মের কখনো বেনিয়ম হবে না। এই মেঘা বর্ষার যখন বিয়ে হবে, ওদেরকে কিন্তু আমি কিচ্ছুটি মুখে তুলতে দেবো না, কিচ্ছু খেতে দেবো না। হ্যাঁ তাই তো, আমার মতন মেয়ে কোথায় সারাটা দিন না খেয়েছিল। সেই সকালবেলা দধিমঙ্গল হয়েছিল, তারপর তো কিছুই খাইনি। সেই জন্যই তো তুমি মেজদা ভাইয়ের মতো হীরের টুকরো বর পেয়েছো মেজ বৌদি। মেজদা ভাইও কিন্তু সারা দিন না খেয়েছিল। ওই বেশি বলতে যাস না, হাটে হাঁড়ি ভেঙে যেতে পারে। এই কি বলছিস ফিস ফিস করে? অবলা, ওরা কি ফিসফিস করছে ছেড়ে দাও না। ওদের তুই ফিসফিস করারই বয়স। তোমরা ভালো করে তাকিয়ে দেখো, তাড়াতাড়ি যাও, জল সইতে যাও, নাহলে সূর্য না উঠে মধ্য গগনে। ও বুঝতে পেরেছি, আমাদেরকে জল সইতে পাঠিয়ে নিজে ঘুমোতে যাওয়ার তাল করছে নাকি? ঘুম? কাল রাত থেকে ঘুম কাকে বলে জানি না। মাঝরাতে উঠে চঞ্চলকে নিয়ে গঞ্জের আড়তে গিয়ে 5-5টা কাতলা, যার মোট ওজন হবে 30 সের, সেইটি বেছে রেখে এসেছি। 450 পিস মাছ হবে বলে এসেছি, আর তার সঙ্গে বলেছি যে মুড়োগুলো টুকরো করে দিতে, ওইগুলো দিয়ে মুড়ি ঘন্ট জমিয়ে রাঁধা যাবে। আর বলে কি, এবারে জমিয়ে রাঁধতে হবে। আরে কিছুক্ষণের মধ্যে রান্নার লোকেরা এসে পড়বে, ভেন বসবে, আমি নাকি ঘুম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। তারপর তোমার খাসির মাংস আছে, সেটা তো তদারকি করতে হবে। হ্যাঁ বাবা, বিয়ের দিনে এত জামাই বাবু, বউ ভাতের দিন কি হবে? আরে বিয়ে আর বউ ভাত কি বলছো শালিকা? বউ ভাতে তো এলাহি ব্যাপার। আরে বাবা, কার ছোট ছেলের বিয়ে দেখতে হবে তো? অনাদি মুগুজ্জের ছোট ছেলের বিয়ে হচ্ছে। এমন বিয়ে হবে হালি শহরের মানুষজন বছরের পর বছর মনে রাখবে, বলবে হ্যাঁ বিয়ে হয়েছিল বটে একখানা। শুধু কি হালি শহরের মানুষজন, কত অঞ্চল থেকে, কত প্রদেশ থেকে মানুষজন, পরিজন, বন্ধু বান্ধব সব আসবে। তারপর আমার 3 বৌমার বাপের বাড়ির লোকজন আসবে। বড় বৌমা, মেজ বৌমার বাপের বাড়ি তো এসেই গেছে। সেজ বৌমা, তোমার বাড়ির লোকজন কখন আসবে মা? ওরা তো সকাল সকালই চলে আসবে বলেছে।
আর অপুমা অপুমা আসবে তো? হ্যাঁ, ও চলে আসবে। আপনাকে আসতেই হবে অপু, আপনাকে আসতেই হবে। আমি নিজে কার্ড দিয়ে আপনাকে নিমন্ত্রণ করেছি বলে কথা। আসতেই হবে আপনাকে অপু, আসতেই হবে। অপয় আমি। ঠিক আছে, এ বাড়িতে পা দিলেই যখন অনর্থ হয়, আমি না হয় চলে যাচ্ছি। মা, বাবা, বড়দা ভাই, ছোটদা ভাই, তোরা বরং থাক, আমি চলে যাব। মা, আমাকে বাড়ির চাবিটা তুমি দিয়ে দাও, আমি এখনই চলে যাব। না, দাঁড়া অপু, দাঁড়া। এবার আমাকে একটু কিছু বলতে দে। যে অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে এখানে, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে তুই যে এখান থেকে চলে যাবার কথা ভেবেছিস, আমি তাকে সম্পূর্ণ সমর্থন করি। হ্যাঁ, সম্পূর্ণ সমর্থন করি। কোনো অন্যায় করিসনি তুই, বরং আমি বলবো তুই একেবারে উপযুক্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এখানে থাকবার কোনো প্রয়োজন নেই। তবে তবে তোকে একা আমি যেতে দেব না মা, আমরা সবাই যাবো। হ্যাঁ পরমা, চলো, এখানে থাকবার আর কোনো প্রয়োজন নেই। আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা নেমন্তন্ন করেছেন আমাদের, সেই নেমন্তন্ন রক্ষা করবার চেষ্টা করেছি। আমাদের প্রাণ ভরা শুভেচ্ছা রইল আপনাদের এই বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হোক, কিন্তু আমরা এখানে আর থাকতে পারবো না। হ্যাঁ মা, তোর অপমান মানে আমাদের এখানকার সবার অপমান। এই মুহূর্তে তুই এবং তোর সিদ্ধান্ত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব। চল, আসি আসি। বাবা আর আমি তোর মুখ চেয়ে তো আমরা এই বাড়িতে এসেছিলাম রে, না হলে আমরা আসতামই না। হ্যাঁ, ঢুকতে না ঢুকতেই যা অভ্যর্থনা পেলাম, যা অপমান পেলাম, আর যা আদর যত্ন পেলাম, তাতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না না, আপনারা আপনারা এরকম করবেন না। দীপু, তুই কেন আটকাচ্ছিস? চলে যেতে দে না। এই মেয়ে, একদম ঢং করে কাঁদবে না তো। আর শুনুন, আপনারা যদি চলে যেতে চান তাহলে চলে যেতে পারেন। নমস্কার। মা, আজকে আমার বিয়ে, আর আজকের দিনে ওনারা যদি এভাবে এখান থেকে চলে যান, তাহলে আমার কি ক্ষতি হবে আমি জানি না, কিন্তু আমাদের সংসারের, আমাদের পরিবারের যে ঘোর অকল্যাণ হবে সেটা নিশ্চিত। মা, আপনারা দয়া করে যাবেন না। আমার মা আর আমার মাসিমণির ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ আপনারা যাবেন না। আমিও হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আজ যদি সত্যি আপনারা যেতে বাধ্য হন বা বাধ্য হয়ে চলে যান, তাহলে আমাকেও এই বাড়ি ছেড়ে এই মুহূর্তে চলে যেতে হবে। তুমি কি বলছো? কি ঠিকই বলছি। তুমি তো জানো অবলা, আমি এমনিতে কাদা মাটির তাল
তুমি যেমন গড়ো, যেমন ভাঙো, আমি তেমনি গড়ি, তেমনি ভাঙি। কিন্তু যদি কঠিন হই, তাহলে তোমার থেকেও আমি কঠিন হতে পারি, এটা বোধহয় তোমার জানা ছিল না। তাই আমি বলছি যে তোমার ছোট ছেলের বিয়েতে আমার বোধহয় আর থাকা হলো না। আচ্ছা জামাই বাবু, আপনি কি বলছেন? ঠিকই বলছি। যে বাড়িতে অতিথি নারায়ণের সেবার বদলে তাকে অপমান করা হয়, সেই পাপিষ্টের সংসারে থেকে আমি অধর্ম বাড়াতে পারবো না। আচ্ছা দীপু, অপুকে তাড়িয়ে দেওয়ার কথা বলে তোর এত গায়ে লাগে কেন বলতো? তোর এত গায়ে লাগে কেন? হ্যাঁ, গায়ে লাগছে, কারণ অপুকে আমি নিজে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিলাম মা। এখন যদি ওদের এই বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে সেটা ওদের লজ্জা হবে না, এই লজ্জাটা হবে আমাদের পরিবারের। আর তাছাড়া অপু আমার বন্ধু। বন্ধু না ছাই, সে যদি তোর বন্ধু হতো তাহলে তোর ভালো চাইতো, তোর শ্বশুর বাড়িতে গিয়ে লাগানি ভাঙানি করতো না তোর বিয়ে ভাঙার জন্য, বুঝেছিস? কি কি বললে তুমি? অপু দত্ত বাড়িতে গেছিল? কবে? যেদিন আমরা দত্ত বাড়িতে নিমন্ত্রণ করতে গেছিলাম সেদিন। না না না, তোর মাসিমণির কথা একদম বিশ্বাস করবি না। ও অমূলক সন্দেহ। ও কি দেখতে কি দেখেছে, কাকে দেখতে কাকে দেখেছে, আর ওই অপুমায়ের পেছনে সারাক্ষণ পড়ে আছে না। হ্যাঁ, কারণ আমি ওই মেয়েটাকে, ওই অপুটাকে একটু অবিশ্বাস করি না। নজর রাখতে হবে, এই অপুটার ওপর সারা দিন ধরে খুব কড়া নজর রাখতে হবে, যাতে ও দীপুর বিয়েতে কোন রকম গন্ডগোল পাকাতে না পারে, ওই দত্তবাবুদের বাড়ির লোকেদের কাছাকাছি যেতে না পারে। এত কিছুর পরেও দিদি তুই ওদের বাড়িতে থাকতে দিবি? তুই মন থেকে থাকতে দিবি? দিতে হবে না মা। বাবা, তুমি মাকে জোর করো না। মা যখন চাইছে না যে অপুরা আমাদের বাড়িতে থাকুক, তখন ওদের থাকতে হবে না। আমি ওদের বলে দিচ্ছি যাতে ওরা চলে যায়। অপুকেও বলে দিচ্ছি, অপুরও থাকতে হবে না। আমি বলে দিচ্ছি ওদের। আর কিছুক্ষণ পর ধর্মকে সাক্ষী রেখে আমি বিয়ে করব। তার আগে এই চরম অধর্মের কাজটাও না হয় আমিই করে দিই। এতে আমার আগামী জীবনটা খুব সুখের হবে মা, খুব ভালো থাকবো আমি। কি মা, তাই না? আপনারা কেন আমার বাবার সাথে এভাবে কথা বলছেন বলুন তো? কেন? এই মেয়ে, আর একটা কথা বলবে না তুমি। তোমার জন্য অলরেডি আমি অনেক অপমানিত হয়েছি, তোমাদের প্রত্যেকের জন্য, বিশেষ করে তোমার জন্য আমার বাড়ির প্রত্যেকটা লোকের কাছে পদে পদে আমার মাথা হেঁট হয়ে গেছে তোমার জন্য। হ্যাঁ, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, যা হয়েছে সেটা অনিচ্ছাকৃত ভুল। তার জন্য তো আমরা চলেও যেতে চেয়েছিলাম। হ্যাঁ, জানা চলে। কেন এখনো দাঁড়িয়ে আছিস? কোন মুখে দাঁড়িয়ে আছিস এখানে বলতে পারিস? যা, চলে যা। সেই তুই এলি আর একটা ঠিক কাণ্ড বাঁধিয়ে দিলি। বল, একটু দেখে চলতে পারিস না? হাঁটা চলার সময় কি চোখ বন্ধ করে হাঁটিস নাকি? তুই আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে সংসারটা করতে দিবি না? সরি দিদি ভাই, আমি তোকে কোনো বিপদে ফেলতে চাইনি, কোনো অস্বস্তির মধ্যে ফেলতে চাইনি। যা হয়েছে সবটাই একটা দুর্ঘটনা। নেকা মিথ্যেবাদী কোথাকার। না না, আমার মেয়ে আর যাই হোক মিথ্যে কথা বলে না। চমৎকার। এইভাবে আশকারা দিয়ে দিয়ে তো দুটো মেয়েরই মাথা খেয়েছে। আর সুপর্ণা, তুমি এখনো তোমার বাবা মাকে কিছু বলবে না, তাই তো? এখনো কিচ্ছু বলবে না? হ্যাঁ, আমি আর কি বলবো? কি বলবো আমি আর? বলুন না, কি বলবো আমি? ওদের চলে যেতে বলবো?
আপনারা তো সবাই বললেন ওকে চলে যেতে, আমি আর কি বলবো? কই তুমি তো একবারও বললে না। দিচ্ছা থাক না, তুমি কেন সুবর্ণাকে এত জোর করছো বলো তো? ও যদি না বলে তাহলে ওর ওই হ্যাংলা গোষ্ঠী এখানে ঠায় দাঁড়িয়ে থাকবে, এক পাও নড়বে না। ঠিক আছে, আমি বলছি তোমরা চলে যাও এখান থেকে, তোমরা চলে যাও এখান থেকে। বাবা মা, তোমরা চলে যাও এখান থেকে, আর এখানে এইভাবে দাঁড়িয়ে থেকো না, আর জীবনে তোমরা এ বাড়িতে এসো না, এসো না তোমরা এ বাড়িতে, চলে যাও। কেন তোমরা এখানে এসেছিলে বলো না কেন? আমরা তো শুধু নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি শুভু। নিমন্ত্রণ করলেই তোদের আসতে হবে? তাছাড়া আমরা তো সবাই আছি, আর আমি একাই তো 6-7টা তত্ত্ব একসাথে নিয়ে নিতে পারবো। যা বাবা, এটা আবার তুমি কখন বললে? আমি তো শুরু থেকেই বলে যাচ্ছি এই কথাটা। আর অপু তো এখানে অতিথি হয়ে এসছে, ও কেন তত্ত্ব নিয়ে যাবে? কেন কেন যেতে পারবে না কেন? আচ্ছা, ওরা তো শুধুমাত্র অতিথি নয় আমাদের, ওরা তো আমাদের আত্মীয়। তো অপুর দাদারা তত্ত্ব নিয়ে যেতেই পারে। না, যেতে পারে না। ওমের মতিগতি ভালো নয়। তারপর তো শ্বশুর বাড়িতে গিয়ে কি কাণ্ড বাঁধিয়ে বসবে ভগবান জানে। ওর যাওয়ার দরকার নেই। ওরা আমাদের বাড়িতে তোর বিয়েতে এসেছে, আসুক, থাক, খাক, বিশ্রাম নিক, তারপর বাড়ি ফিরে যাক। বিয়ের কোনো ব্যাপারে জড়ানোর দরকার নেই, বিশেষ করে অপুকে তো নয়। কি হলো? তোমরা থমমেন দাঁড়িয়ে রইলে কেন? বলছি না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাও। মেজো বৌমা হাতে হাতে করো না, তাড়াতাড়ি করো। নে বড় বৌমা, তাড়াতাড়ি নাও। আর গিয়ে তোমরা ফোন করো কিন্তু মনে করে, তাড়াতাড়ি নাও। দীপুরে বলছিলাম কি, মাসিমণির সাথে আমার ঘরে একবার আয় তো বাবা। ওই সোনার বোতামগুলো বের করেছি না, একটু দেখে শুনে নিবি আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা। দিদি রে, তুই খুব ভালো করেছিস। ওই অপুটাকে তত্ত্ব নিয়ে যাওয়ার অনুমতি দিসনি, বেশ করেছিস। ওই গরিব ঘরের মেয়ে আবার এত বড় বাড়িতে তত্ত্ব নিয়ে যাবে? আমি তো সেজ বৌমাকে স্পষ্ট বলে দিয়েছি, ওর ওই বেয়ারা বোনকে যেন বলে দেয় গেস্ট থেকে বেশি না বেরোতে। উফ বাবা, আমাদের দীপুর বিয়েটা ভালোই ভালোই মিটলে আমি বাঁচি গো ঠাকুর। আবার তো বরযাত্রীতে যাবে, আমি ওদের স্পষ্ট বলে দিয়েছি বরযাত্রী খেয়ে যেন সোনারগঞ্জের বাড়িতে ফেরত চলে যায়। আবার নয় বৌভাতের দিন আসবে, লাগাতার 3 দিন তো ওদের সহ্য করতে হবে না? অসহ্য অসহ্য একেবারে। আমার দীপুর বিয়েটা যেন ভালোই ভালোই মিটে যায় ঠাকুর, কোনো অকল্যাণ অমঙ্গলের ছায়া যেন না পড়ে। তুমি একটু দেখো ঠাকুর, তুমি একটু দেখো। হ্যাঁ রে, জামাই বাবুর গায়ে ছোঁয়ানো হলুদ তোর গায়ে লেগেই গেল, তাই না? হ্যাঁ। আচ্ছা দিদি ভাই, এটা কেমন নিয়ম বলতো? হবু বরের গায়ে ছোঁয়ানো হলুদ কনের গায়ে ছোঁয়াতে হবে, তারপর নাকি সে কনের সাজে সাজতে পারবে। এসব আবার কেমন নিয়ম রে? আমি বাবা বুঝি না। দূর পাগলি,
এটা আবার নিয়ম নাকি? এটা হলো একটা সংস্কার, একটা মিষ্টি সংস্কার। কনের গায়ে তার হবু স্বামীর পাঠানো প্রথম ছোঁয়া, প্রথম পরশ। ঠিক এইভাবেই একটু একটু করে সম্পূর্ণ অচেনা দুজন মানুষ একসাথে থাকার অঙ্গীকারে আবদ্ধ হয়। গায়ে হলুদই তো হলো শুভ বিবাহের প্রথম ধাপ রে। দেখবি তোর যখন বিয়ে হবে তোর সাথেও এসব হবে। তোর হবু স্বামীর গায়ে ঠেকানো হলুদ তোর গালে লাগানো হবে, বুঝলি? তখন বুঝতে পারবি যে এটা একটা কতটা সুন্দর অনুভূতি, কতটা সুখের অনুভূতি। ধর সত্যি দীপু বাবু, আমাদের সম্পর্কটা কি অদ্ভুত, তাই না? কি নাম দিয়ে বলুন তো এই সম্পর্কটাকে? অবশ্য সব সম্পর্কের কি আর নাম হয়? কিছু কিছু সম্পর্ক খুব স্পেশাল হয়, যাদের কোনো নামের বাঁধনে বাঁধা যায় না। কিন্তু আজ আমার চোখে বারবার জল চলে আসছে কেন? আমি তাই কোনো বিশ্বাসই করতে পারছি না আপনার গায়ে ছোঁয়ানো হলুদ আমার গালে লেগে গেছে। কেন এমনটা হলো বলুন তো? কেন? অথচ আপনি আজকে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছেন দীপু বাবু। আপনি কি আমায় কিছু বললেন অপু? কি ব্যাপার সেজ বৌমা, তোমার চোখে জল এলো কেন? আর সেজ খোকা কি যেন বলছিলে? তুমি সেজ খোকার নামে কি নিন্দা করছিলে সেজ বৌমা? বাবা, তোমার বোনকে তো আমরা সবাই খুব ভয় পাই। ডাকসাইটে নেত্রী, বীরাঙ্গনা মেয়ে, বাপরে বাপ, যা ভয় লাগে আমাদের। আমরা তো ভয়ে একেবারে জুজু হয়ে থাকি গো। কেন ব্যঙ্গ করছেন মাসিমণি? না না, ব্যঙ্গ কোথায়, সত্যি কথা বলছি। তোমার বোন যা রাগী, বাপরে বাপ, ও তো অন্যায় একেবারে সহ্য করতে পারে না। যদি রেগে মেগে হঠাৎ আমাদের পিঠে ছড়ি চালিয়ে দেয় বা আমাদের সবাইকে কান ধরে উঠবস করতে বলে, তখন কি করব বলো? খুব ভয় করে, খুব ভয় করে। আপনি আমার দিদিভাইয়ের সাথে কেন এভাবে কথা বলছেন? কেন অপমান করছেন ওকে? যেভাবে খুশি সেভাবে কথা বলবো। আমাদের বাড়ির বউ, আমাদের অধিকার আছে। তুমি কে বলার? হে, কাউকে অপমান করার জন্য অধিকার বোধ লাগে সেটা আমি জীবনে কোনোদিনও শুনিনি। আপনি তো সব সময় সবাইকে, বিশেষ করে আমাদের বাড়ির সবাইকে অপমান করার জন্য মুখিয়ে থাকেন। কেন বলুন তো? কেন অপমান করেন? পায়ে পা লাগিয়ে কেন ঝগড়া করেন বলুন তো? কি বললে তুমি? আমাকে এভাবে অপমান করছো? তোমার এত সাহস আমাকে এভাবে অপমান করছো? দিদি রে, তোদের বাড়িতে থাকি খাই বলে কিভাবে বাপের বাড়ির লোকজন এলে ভাড়া করে আমাকে অপমান করলো। ও দিদি, দিদি রে, ও দিদি, কি হয়েছে? তোর এই বৌমা নিজের বাপের বাড়ির লোকজনকে এলে ভাড়া করে দল পাঠিয়ে আমাকে অপমান করছে রে দিদি। মাসিমণি, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি, আমি একদম ঠিক কথা বলছি। তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো? আমি মিথ্যে কথা বলছি? ও দিদি, দেখ 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 দেখ, আমাকে মিথ্যেবাদী বললো। হায় ভগবান! না না মাসিমণি, আপনি আমাকে ভুল বুঝছেন।
আমি শুধুমাত্র আমার বোনকে বোঝাচ্ছিলাম যাতে ও সবার সাথে ভালো ব্যবহার করে। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে রে দিদি, মিথ্যে কথা বলছে। ও দিদি রে, তুই এর বিচার কর দিদি। মিথ্যে দিদি, এখন কি বিচার করার সময়? হ্যাঁ, ঘরে সব আত্মীয় স্বজন সবাই এসে গেছে। ফুল মামি, ন কাকি, রাঙা মাইমা, জ্যাঠামশাই সবাই এসে গেছে। তোর জন্য দেখা করার জন্য সব উদ্গ্রীব হয়ে বসে আছে। তো তাড়াতাড়ি চল। এই যে সেজে বৌমা, আমি না এসব নিন্দে মন্দে একদম পছন্দ করি না। আর একটা কথা মনে রেখো, চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়ে, পরিবারের বুকে এসে লাগে। যাও, এখানে দাঁড়িয়ে অকাজ না করে অনেকগুলো কাজ আছে, ওখানে গিয়ে কাজ করো। যাও যদি, চল চল তো। আমাদের সুপুটা ভালো নেই রে অপু, ভালো নেই। জানি রে ছোটদা ভাই, জানিস তো মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে ওই আন্টি টুকে উচিত শিক্ষা দেওয়া। না না, ওসব করতে গিয়ে আবার নতুন কোনো গন্ডগোল পাকাস না। শেষে হয়তো সুপুকে আরো অত্যাচার সহ্য করতে হবে। যদি মাত্র 7টা দিন আমি সুযোগ পেতাম এখানে এসে থাকার, তাহলে ওই আন্টিটুকে মজা দেখিয়ে দিতাম আমি। চুপ কর অপু, চুপ কর। বাইরে থেকে যদি কেউ শুনে ফেলে? শুনতে পেলেই বা কি ছোটদা ভাই, আমি তো এখানে এসে আর থাকার সুযোগ পাবো না। কোন অধিকারে থাকবো? এটা তো শুধুমাত্র আমার দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি। এখানকার কোনো মানুষের ওপরে আমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই।